লেখিকা সুচরিতা দত্তর বংশ প্রদীপ। আমি মনোজিতা। না, আমি কোনো লেখিকা নই, কিন্তু আজ আমি আপনাদের একটা গল্প বলবো। তাহলেই আপনারা বুঝতে পারবেন আমার গল্প বলার উদ্দেশ্য, কারণ এই গল্পের সাথেই আমার অস্তিত্ব জুড়ে আছে। আজ থেকে ১৫০ বছর আগে কুসুমপুর গ্রামের জমিদার ছিলেন প্রতাপাদিত্য চৌধুরী। সার্থক নাম ছিল তার, সূর্যের মতোই প্রতাপ ছিল তার। আশেপাশের অঞ্চলে ওনার মতো আর কোনো জমিদার ছিল না। প্রজারা খুবই ভক্তি শ্রদ্ধা করত ওনাকে। প্রতাপাদিত্য চৌধুরীর পিতা দেবাদিদিত্য চৌধুরী অনেক দেখে শুনে অন্য তালুকের জমিদার নরনারায়ণ রায়ের কনিষ্ঠা কন্যা কমলা সুন্দরীর সাথে নিজ পুত্র প্রতাপের বিবাহ দেন। বয়সে অনেক ছোট ছিল কমলা তার স্বামীর থেকে। সময় চলে যায়, অথচ দেবাদিদিত্যের তখনও তার বংশ প্রদীপের মুখ দেখার সৌভাগ্য ঘটেনি। এহেন দেবাদিদিত্য চৌধুরী নিজ বংশ গৌরব ও বংশ রক্ষার্থে সবকিছু করতে প্রস্তুত ছিলেন। দরকার হলে তিনি আবার ছেলের বিয়ে দেবেন। ওই একটি পুত্র তার, 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। অবশেষে সৌভাগ্যের উদয় হলো কমলার জীবনে। একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করল সে। কিছুদিন পরে বৃদ্ধ দেবাদিদিত্য নিশ্চিন্তে চোখ বুজলেন। বংশ প্রদীপ রেখে যেতে পেরেছেন তিনি। এর কিছুকাল পরে আরেকটি পুত্র সন্তানের জননী হলেন কমলা। 2 পুত্রের নাম রাখলেন অশোকাদিত্য ও সমরাদিত্য। কমলা তাদের আদর করে বলতেন বড় খোকা, ছোট খোকা। প্রতাপাদিত্যের মন কানায় কানায় পূর্ণ। 2 ছেলে বড় হতে থাকলো। পড়াশোনায়ও দুজনেই খুব ভালো। চৌধুরী বাবুর খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে পড়াশোনা করবেন, কিন্তু তার বাবার ইচ্ছায় তাকে গ্রামেই পড়াশোনায় ইতি দিয়ে জমিদারির হাল ধরতে হয়েছিল। তার সেই অপূর্ণ ইচ্ছা পূর্ণ করবে তার ছেলেরা। তাদের যতদূর ইচ্ছা তারা পড়াশোনা করবে। বড় ছেলে অশোক গ্রামের পড়াশোনার পাঠ চুকিয়ে কলকাতা গিয়ে ল কলেজে ভর্তি হলো। তার বড় ব্যারিস্টার হওয়ার স্বপ্ন। ছোট ছেলেটি গ্রামের স্কুলে তখন পড়াশোনা করছে। বড় ছেলে অশোক সাফল্যের সাথে ওকালতি পাশ করে বিলেত গেল ব্যারিস্টারি পড়তে। তার লক্ষ্য ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসা। সেখানে তার সাথে পরিচয় হয় তারই সহপাঠিনী এমিলি মরিসনের সাথে। খুব মিষ্টি স্বভাবের মেয়ে, পড়াশোনায়ও চৌখস। ধীরে ধীরে দুজনকে ভালো লাগতে লাগলো। এমিলিকে অশোকের আরো ভালো লাগতো। তার ভারতবর্ষের প্রতি একটা ভালোবাসা রয়েছে বলে। অন্য ব্রিটিশদের থেকে এমিলি সত্যই আলাদা। অশোকের মনে ব্রিটিশদের নিয়ে যে ধারণা ছিল তা এমিলিকে দেখার পর অনেকটাই পরিবর্তিত হলো। তাদের সম্পর্কটা কখনোই কেউ মেনে নেবে না জেনেও অশোক এমিলির ভালোবাসার জালে আবদ্ধ হয়ে পড়ল। এদিকে ব্যারিস্টারি পরীক্ষা শেষ হয়ে গেল। রেজাল্টও বার হলে দেখলো যে তারা দুজনেই সাফল্যের সাথে পাশ করেছে। অশোকের দেশে ফেরার সময় এগিয়ে এলো। দুজনকে ছেড়ে থাকতে পারবে না, এটা এতদিনে দুজনে বুঝতে পেরেছে। অশোক আর এমিলির ভালোবাসাকে স্বীকৃতি দিতে এমিলির বাবা মা তাদের বিবাহ দিলেন। প্রতাপাদিত্য চৌধুরী খবর পেয়েছেন তার বড় ছেলে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসছে। তিনি খুব খুশি। এবার একটি ভালো মেয়ে দেখে অশোকের বিয়ে দিতে হবে। অশোকের সাহসে কুলোয়নি তার বাবাকে জানাতে যে সে ইতিমধ্যে এমিলি মরিসনকে বিবাহ করেছে। যথাসময়ে অশোক দেশে ফিরে এমিলিকে নিয়ে তার গ্রাম কুসুমপুরে গেল। গ্রামে তার সাথে বিদেশিনীকে দেখে সকলের কৌতূহলের সীমা নেই। সবার একটাই প্রশ্ন, কে এই বিদেশিনী? কারণ এটা সকলের স্বপ্নের অতীত যে প্রতাপাদিত্য চৌধুরীর ছেলে কোনো বিধর্মী বিদেশিনীকে বিয়ে করে আনতে পারে। বাড়িতে তাদের মা কমলা সুন্দরী এত বছর পর তার বড় খোকাকে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন। তিনি এমিলিকে প্রথমে লক্ষ্য করেননি। অশোক তার মাকে বলল, মা, ও এমিলি তোমার পুত্রবধূ। কমলা তো আকাশ থেকে পড়লেন। তিনি বলেন, এ কি করেছিস বড় খোকা? তুই ভাবলে কি করে যে তোদের বাবা এ বিয়ে মেনে নেবেন? লোকের মুখে শুনে প্রতাপাদিত্য তার স্ত্রী কমলাকে ডেকে পাঠালেন। কমলা ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ালেন। চৌধুরী মশাই জানতে চাইলেন, যা শুনছি তা কি সত্যি কমলা? বড় খোকা কি কোনো বিধর্মী কন্যাকে বিলেত থেকে বিয়ে করে এনেছে?
কমলা ভয়ে ভয়ে বলেন, হ্যাঁ। চৌধুরী মশাই রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বললেন, বড় খোকাকে বলো ওই বিধর্মীকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। ওদের মুখ দর্শন করব না আমি। ত্যায্য করলাম আমি আমার ছেলেকে। অশোক আড়াল থেকে সব কথা শুনতে পেয়েছে। সে চেনে তার বাবাকে। আর দ্বিরুক্তি না করে সে তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেল। কমলা সুন্দরী কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এমিলিও অবাক হয়ে গিয়েছে। সে যে কিছু বুঝতে পারছে না, তবে এটুকু তার বোধগম্য হয়েছে যে তার শ্বশুর মশাই তাকে মেনে নেয়নি। এই ঘটনার পরে প্রতাপাদিত্য খুব ভেঙে পড়লেন। এদিকে তার ছোট ছেলে সমরেরও ইচ্ছা ছিল দাদার মতো ব্যারিস্টারি পড়ার, কিন্তু বাদ সাধল তার বাবা। তিনি ছেলেকে আর পড়তে দেবেন না। বড় ছেলেকে পড়িয়ে দেখলেন, উল্টে তার সব স্বপ্ন ভেঙে দিল। তিনি চান না তার ছোট ছেলেও বড় ছেলের পদাঙ্ক অনুসরণ করুক। অনেক বুঝিয়ে সমর তার বাবাকে শুধু কলকাতাতে কলেজে পড়বার অনুমতি পেল, তবে একটা শর্তে। আগে তাকে বিয়ে করতে হবে প্রতাপাদিত্যের পছন্দের মেয়েকে। অনিচ্ছা সত্ত্বেও সমরকে রাজি হতে হলো শুধু কলকাতাতে পড়তে যাওয়ার স্বার্থে। দেখে শুনে আরেক জমিদার কন্যার সাথে চৌধুরী মশাই ছেলের বিয়ে দিলেন। বিয়ে করে দ্বাদশ বর্ষীয়া স্ত্রী মনোরমাকে রেখে সমর কলকাতা গিয়ে ল কলেজে ভর্তি হলো। এদিকে অশোক আর তার স্ত্রী কলকাতাতে এসে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ল পড়ার সময় অশোকের কিছু লোকের সাথে পরিচয় হয়েছিল। সেই যোগাযোগ কাজে লাগিয়ে অশোক কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করলো। ধীরে ধীরে তার প্রসার হতে লাগলো। এমিলিও তাকে সব রকম সাহায্য করত। ধীরে ধীরে এমিলি বাংলা ভাষা শিখতে শুরু করে। অশোক খবর পেয়েছে তার ছোট ভাই সমর কলকাতায় এসে ল কলেজে ভর্তি হয়েছে। অশোক মনে মনে খুব খুশি হলো ভাইয়ের খবরে। এমিলি বুঝতে পারে অশোকের মনের দুঃখটা, বাবা মা পরিবারকে ছেড়ে থাকার কষ্টটা। এমিলি যথাসাধ্য চেষ্টা করে অশোককে ভালো রাখতে। অশোক এমিলির নাম রেখেছে অমলা। এমিলি তার এই নতুন নামে কোনো আপত্তি করেনি। সে শাড়ি পরা শিখছে। একদিন শাড়ি পরিহিতা অমলকে দেখে অশোক চমকে গেল। এ কাকে দেখছে সে? অশোক খুব খুশি হলো। তাদের দুজনের ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হলো তাদের পুত্র সন্তান জন্মানোর মাধ্যমে। নাম রাখলেন অমল। ধীরে ধীরে অমল বড় হতে লাগলো। সমর কলকাতায় ল কলেজে পড়ার সময় তার এক বন্ধু না জেনেই তার সামনে তার দাদার নাম বলে। সেই বন্ধুর থেকেই সমর অশোকের সব খবর পায়। ছুটি ছাটায় সমর তার বাড়িতে যেত, কিন্তু সে তার দাদার কোনো কথা বাড়ির কারো কাছে প্রকাশ করলো না। তার স্ত্রী মনোরমাকেও নয়। মনোরমা অল্প বয়সী মেয়ে। সে যদি ভুল করে কারো সম্মুখে বলে ফেলে, এই ভয়ে। কলকাতায় ফিরে একদিন ছুটির দিনে সমর তার দাদার বাড়ি গিয়ে উপস্থিত হলো। বাড়ির ভৃত্য দরজা খুলে জানতে চাইল কাকে চাই। সমর জিজ্ঞাসা করে জানতে পারলো তার দাদা বাড়িতেই আছে, তবে এখন একটু ব্যস্ত আছে, দেখা হবে না। সমর, ও আচ্ছা, এই বলে ফিরে যাওয়ার উপক্রম করতে তার দাদা তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। দুই ভাইয়ের চোখে অশ্রুসিক্ত হয়ে ওঠে। সমর এটা ভেবে সান্ত্বনা পেল যে তার দাদা একই রকম আছে। সমরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তার বৌদির সাথে পরিচয় করালে সমর তো প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কাকে দেখছে সে? শাড়ি পরিহিতা, হাতে শাখা পলা, সিঁথিতে লাল সিঁদুর। একে তো কোনো মতে বিদেশিনী মনে হচ্ছে না। সমরের অবাক হওয়া আরো বাকি ছিল যখন তার বৌদি তার সাথে বাংলাতে কথা বলা শুরু করলো। তার তখন মনে হলো মানুষ ভালোবেসে সব শিখতে পারে। সে তার ছোট্ট ভাইপোকে খুব আদর করলো। ফেরার সময় তার দাদা অশোক তাকে বলে দিল সমর যে তার এখানে এসেছে এটা যেন বাড়িতে না বলে। পড়াশোনার ক্ষেত্রে সমর দাদার থেকে অনেক সাহায্য পেয়ে খুব ভালোভাবে ওকালতি পাশ করে। আর তো দাদার সাথে দেখা হবে না, এই ভেবে সমরের খুব মন খারাপ হয়ে গেল। সে দাদাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করলো, কিন্তু অশোক রাজি হলো না। তখন সমর একাই দেশে ফিরে গেল। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সমর জমিদারির কাজে বেশ পোক্ত হয়ে ওঠে। কিন্তু প্রতাপাদিত্যের মনে কোনো শান্তি নেই। তিনি এখনো তার বংশ প্রদীপের মুখ দেখতে পারেননি। তিনি তার স্ত্রী কমলার থেকে খবরাখবর নেন, কিন্তু কমলাও তাকে কোনো আশার কথা শোনাতে পারেন না। এদিকে চৌধুরী মশাইয়েরও বয়স হচ্ছে। তিনি নাতির মুখ দেখার জন্য ক্ষেপে উঠলেন। সমরের আবার বিয়ে দেবেন ঠিক করলেন। তিনি সমরকে ডেকে পাঠালেন। সমরকে বললেন,
আমার বংশ রক্ষার দায়িত্ব তোমার ওপর, কিন্তু এখনো অবধি নাতির মুখ আমার দেখা হলো না, এবং আমার মনে হয় সে সম্ভাবনাও আর নেই। তাই আমি ঠিক করেছি তোমার আবার বিয়ে দেব। সমর তার বাবার এহেন কথায় মনে মনে ক্ষুণ্ণ হলো ঠিকই, কিন্তু মুখে কিছু বলতে পারল না, কারণ বাবার মুখের উপর কথা বলার সাহস বা শিক্ষা কোনোটাই তাদের নেই। তার স্ত্রী মনোরমা তার স্বামীর দ্বিতীয় বিবাহের খবর পেয়ে কাঁদতে লাগলো। মনোরমা খুবই লক্ষ্মীমন্ত মেয়ে, সে খুব যত্ন করে গুরুজনদের সেবা করে, শ্বশুর মশাইকে নিজের পিতার ন্যায় ভালোবাসে। কিন্তু শ্বশুর মশাইয়ের এহেন ব্যবহারে সে খুবই ব্যথিত হলো। সে জানে তার শ্বশুর মশাই যখন আবার ছেলের বিয়ে দেবেন ঠিক করেছেন, তখন তিনি দেবেনই। কিন্তু মনোরমা স্ত্রী হয়ে তার স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারবে না, তাই সে আত্মহত্যা করাই ঠিক করলো। কারণ বাপের বাড়ি সে কোনো মতেই ফিরে যাবে না, এর থেকে মরণই ভালো। সমর তার স্ত্রী মনোরমাকে খুবই ভালোবাসতো। সে ঠিক করলো কোনো মতেই সে দ্বিতীয় বিবাহ করবে না, তাতে তার সন্তান হোক আর না হোক। কিন্তু তার পিতা যেরকম প্রকৃতির, তাতে তার কোনো বাধাই ধোপে টিকবে না, তাকে দ্বিতীয় বিয়েতে বাধ্য করবে। কিন্তু মনোরমার কি হবে? সে বেচারি ইতিমধ্যেই তো তার দ্বিতীয় বিয়ের খবর শুনে মরে আছে। সত্য সত্যই সমর যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সে বেচারি আর বাঁচবে না। না, মনোরমাকে বাঁচাতেই হবে। একটাই উপায় সে দেখতে পেল। সমর ঘরে গিয়ে দেখতে পেল মনোরমা অন্ধকারে ঘরের ভেতর বসে নিঃসাড়ে কাঁদছে। সমরকে দেখে আড়ালে চোখের জল মুছে মুখে হাসি আনার চেষ্টা করে। কি হলো, কাঁদছিলে? মনোরমা বলে, কই না তো। সমর মনোরমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি ভাবলে কি করে রমা আমি আবার বিয়ে করব? মনোরমা বলে উঠল, তুমি আবার বিয়ে করবে না? তাহলে বাবা যে তোমার আবার বিয়ে দেবেন বলেছেন। সমর বলে, আমি বিয়ে করলে তো আবার আমার বিয়ে দেবেন? সমর ভালো করেই জানে তার মায়ের কোনো ক্ষমতাই নেই এই বিয়ে আটকাবার, তাই সে রমাকে বলল, হাতের কাছে যা আছে চুপিসারে একটা তরঙ্গে গুছিয়ে নাও। মনোরমা অবুঝের মতো বলল, কেন, কি হবে? যা বলছি করো, সমর জবাব দেয়। কিছু শাড়ি, সমরের কিছু জামা কাপড়, গয়নাগাটি যা ছিল, আর সমরের সব পরীক্ষার রেজাল্ট একটা ছোট তরঙ্গে পুরে নিল মনোরমা। সমর তলে তলে সব ব্যবস্থা করে রেখেছিল। রাতের বেলায় সকলে খেয়ে শুয়ে পড়লে সে মনোরমাকে নিয়ে বেরিয়ে পড়ল। সোজা গিয়ে উঠল কলকাতায় তার দাদা অশোকের বাড়িতে। হঠাৎ সমর আর তার বউকে দেখে অশোক অবাক হয়ে গেল। তারপর সমরের কাছে সকল কথা শুনে অশোক খুব মনোকষ্ট পেল। সে তার বাবাকে চিনত, কিন্তু তিনি যে একটা পাষণ্ড হয়ে গেছেন সেটা বুঝতে পারেননি। অমলা, তার দেওর ও ছোট যা মনোরমাকে দেখে যার পরনাই আনন্দিত হলো। সে তার স্বামীকে বলল, এতদিনে আমার ছোট বোনের অভাব পূরণ হলো। খুব তাড়াতাড়ি অমলা ওদের আপন করে নিল। মনোরমাও অমলাকে নিজের দিদির মতো ভালোবাসতো। ওদের ছেলে অমল কাকা কাকিমাকে পেয়ে খুব খুশি। অমলা তখন পুনরায় সন্তান সম্ভবা। এদিকে কমলা সকালে ঘুম থেকে উঠে দেখে অনেকক্ষণ হলো ছোট বৌমাকে দেখতে পারছে না। তিনি ছোট বউকে ডাকতে এক দাসীকে পাঠালে সে এসে খবর দিল তাদের ঘর দোর খোলা আর ঘরে কেউ নেই। তখন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ছোট খোকা ও মনোরমাকে কোথাও পাওয়া গেল না। মনোরমার বাপের বাড়িতেও খবর পাঠানো হলে সেখান থেকে খবর এলো যে তারা সেখানে যায়নি। দুজন মানুষ কর্পূরের মতো উবে গেল। চৌধুরী মশাই তার ছোট ছেলের আস্পর্ধা দেখে অবাক হয়ে গেলেন। কমলা সুন্দরী কান্নাকাটি জুড়ে দিলেন। অনেক খোঁজ খবর করেও তাদের সন্ধান পাওয়া গেল না। কলকাতায় এসে সমর তার দাদা অশোকের ছত্রছায়ায় ওকালতি শুরু করে। ধীরে ধীরে দাদার থেকে অনেক কিছু সে রপ্ত করে নিল। এদিকে মনোরমার সন্তান না হওয়ার কারণ অনুসন্ধানের জন্য অমলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ঠিক করে। সমর কোনো অমত করে না। মনোরমাকে ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সকলেরই কম বয়সে সন্তান হবে এরকম মনে করার তো কারণ নেই। মনোরমার বয়স তো বেশ কম, তার কোনো সমস্যা নেই, সময় দিন, নিশ্চয়ই সে সন্তানের জন্ম দিতে সক্ষম হবে। তিনি কিছু ঔষধ নিয়মিত খেতে দিলেন। বাড়িতে এই খবর শুনে সমর যার বর্ণনায় খুশি হলো। তখন তার মনে হলো বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়ে সে কোনো ভুল করেনি। কিছুদিন পর অমলার কোল আলো করে একটা মেয়ে জন্মালো। তার নাম রাখলো আলো। শোকে দুঃখে হতাশায় দিন দিন প্রতাপাদিত্যের শরীর ভাঙতে শুরু করে।
গিন্নির মন ভালো থাকে না। আজ তার দুটো ছেলে থেকেও নেই। এই সময় চৌধুরী মশাই খবর পেলেন তার ছোট খোকা কলকাতায় বড় খোকার ওখানেই আছে। গ্রামের একজন একটি মামলা উপলক্ষে গিয়ে কলকাতা হাইকোর্টে তার দুই ছেলেকে একসাথে দেখেছে। এ কথা শুনে চৌধুরী মশাই রাগে কাঁপতে লাগলে তার গিন্নি তাড়াতাড়ি তাকে শান্ত করেন। তিনি বলেন, বড় খোকার মনে এই ছিল গিন্নি, তাকে ত্যায্য করেছি বলে আজ সে তার ছোট ভাইকে উস্কে তার কাছে নিয়ে গেল। আমার বংশ রক্ষার সমস্ত আশা সে এইভাবে পণ্ড করে দিল। আমাকে তার জবাবদিহি করতে হবে। আমি কালই যাব কলকাতা তার বাড়িতে। নায়েবকে বলো সব ব্যবস্থা করতে। কমলা বললেন, আপনাকে আমি একা যেতে দেব না, আমিও যাব আপনার সাথে। কর্তা তার কথায় সায় দিলেন। কর্তা গিন্নি দুজনেই উপস্থিত হলেন কলকাতায় বড় খোকার বাড়িতে। তখন দুই ছেলের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। মনোরমা তার শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে দূর থেকে আসতে দেখে ছুটে অমলার কাছে যায়। অমলা মনোরমার ভয়ার্ত মুখ দেখে কি হয়েছে জানতে চাইলে মনোরমা বলে, সর্বনাশ হয়ে গেছে বর্দি, বাবা মা এখানে আসছেন। অমলা দৌড়ে গেল, দরজা খুলে দেখে তাদের শ্বশুর মশাই ও শাশুড়ি মাকে। অমলা ওনাদের ভেতরে যেতে অনুরোধ করলে তিনি বলেন তিনি ভেতরে যাবেন না, শুধু অশোককে তার দরকার। তিনি তখন তার বড় বৌমাকে লক্ষ্য করেন। হাতে শাখা পলা, সিথিতে লাল সিঁদুর, পরনে শাড়ি, মুখের কথাও বাংলা ভাষায়। তবে যে তিনি শুনেছেন তার বড় খোকা কোনো বিদেশিনীকে বিয়ে করেছে। কোথায় সেই বিদেশিনী? ওনারা তখন ভেতরে গিয়ে বসলেন। একটি ছোট ছেলেকে বাড়ির ভেতর খেলতে দেখে তিনি জানতে পারেন তার নাম অমল, তার বড় খোকার ছেলে। নাতিকে দেখে তিনি সবকিছু ভুলে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। এই তো তার বংশ প্রদীপ, তার বড় খোকার ছেলে। যে মেয়ে তাদেরকে ভালোবেসে তাদের সকল শিক্ষা সংস্কৃতিকে আপন করে নিয়েছে, আর তিনি তাকে আপন করে নিতে সংকোচ বোধ করছেন। ধিক নিজেকে। তার ছেলেরা বাড়ি ফিরে এলে তাদের বাবা মাকে দেখে কিছুটা আশ্চর্য হলো। হঠাৎ বৃদ্ধ চৌধুরী মশাই শিশুর ন্যায় কেঁদে ফেললেন। আমাকে তোরা ক্ষমা করে দে, আমি অনেক অন্যায় করেছি। ছোটরা তো বড়দের থেকে শেখে, কিন্তু আমি বড় হয়ে যা করেছি সেটা কোনো মতেই কাম্য নয়। তার এই আকস্মিক আমূল পরিবর্তনে সকলেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। চৌধুরী মশাইয়ের বড় খোকা ও ছোট খোকা মাঝে মাঝে গিয়ে জমিদারির কাজ তদারকি করে আসতো, আর চৌধুরী মশাই আর তার গিন্নি নাতি নাতনিকে নিয়ে মেতে রইলেন। আজ প্রতাপাদিত্য উপলব্ধি করেন কি ভুল তিনি করতে চলেছিলেন। যেই মনোরমার সন্তান না হওয়ার জন্য প্রতাপাদিত্য তার ছোট ছেলের আবার বিয়ে দেবেন ঠিক করেছিলেন, আর মনোরমা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, সেই মনোরমার কোল আলো করে এক কন্যা সন্তান জন্মালো। তার শূন্য কোল পূর্ণ হলো। তার নাম রাখলেন মনোজিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।